আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পড়েছিলাম মনোবিজ্ঞানের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণের মনোযোগ পাঠটি এবং মনোযোগ পাঠে বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এই পর্যন্ত এই চ্যাপ্টারটির 6টি ভিডিও আপলোড হয়েছে, যেখানে মোটামুটি অধ্যায়টিকে মোটামুটি সম্পূর্ণ করা গিয়েছে সিলেবাস অনুযায়ী। আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস, পরবর্তী ক্লাসগুলোতে থাকবে বহু নির্বাচনী এবং তোমার সৃজনশীল প্রশ্ন সংক্রান্ত আলোচনা। তো আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের শেষ ক্লাসটি করব। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়, অনেক ধরনের ভ্যারিয়েশন হবে প্রশ্নে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আজকে আমরা চলে যাই। আজকে আমরা কি শিখব? তাহলে প্রথমেই আমরা দেখি আজকে আমাদের শিখন ফলটা কি। শিক্ষার্থী, আজকে আমরা যেটি শিখব, আজকে আমাদের শিখন ফল হবে, আমরা লিখেছি এখানে যে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত। এটির আরেকটি নাম আছে, হ্যাঁ, মনোযোগের অভ্যন্তরীণ বা ব্যক্তিনিষ্ঠ শর্ত। তাহলে আজকে আমাদের শিখন ফল হবে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ অথবা অভ্যন্তরীণ শর্ত বা উপাদান নিয়ে আলোচনা করব এবং এটার সম্বন্ধে তোমরা জানতে পারবে, বর্ণনা করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি। তোমরা ইতিমধ্যে দেখেছো যে বস্তুনিষ্ঠ যে পয়েন্টগুলো আছে শর্তে, বলে দিয়েছিলাম যে তোমরা যদি একটু পয়েন্টগুলো মুখস্থ করো তোমরা কিন্তু ভিতরে নিজের মতো করেই লিখতে পারবা। এই ক্ষেত্রেও তাই যে আমরা যদি একটু পয়েন্টগুলো মুখস্থ করি তাহলে খুব সহজেই লেখা সম্ভব। তাহলে আমরা এখন বিস্তারিত পড়ায় চলে যাচ্ছি শিক্ষার্থীরা। আমরা শিখন ফল অনুযায়ী আজকে পড়ব মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত। শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ শিখন ফল শুনলাম, এখন আমরা বিস্তারিত পড়ায় চলে যাচ্ছি। তোমাদের বইয়ে যোগেন্দ্র স্যারের যে বইটি আমরা পড়ছি সেখানে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত আছে টোটাল 11টি। তাহলে আমরা পয়েন্টগুলো শুরু করি পড়া। যেহেতু এটা ব্যক্তিনিষ্ঠ শর্ত, আমরা প্রথমে একটি ছবির মাধ্যমে আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা আমার সাথে একসাথে আঁকো। আমি জানি যে তোমরা আঁকাঝোঁকা আমার চেয়ে অনেক ভালো পারো। আমি জাস্ট তোমাদেরকে একটু পাশে দাঁড়াচ্ছি, তোমাদের একটু হেল্প করছি। তোমরা ক্লাসের খাতা নাও, ক্লাসের খাতায় সবাই আঁকো আমার সাথে সাথে। মনোযোগে আমরা এখন পড়বো ব্যক্তিনিষ্ঠ শর্ত। আচ্ছা, যদি যে সবচেয়ে ভালো আঁকবে, বুঝছো, আমি তত ভালো আঁকতে পারি না, যে সবচেয়ে ভালো আঁকবে তাকে আমি একটা গিফট দিব, ঠিক আছে? এটা কি একটু মাথা বড়, একটু প্রতিবন্ধী টাইপ হয়ে গেছে? হ্যাঁ, দেখো তো শিক্ষার্থীরা। যাই হোক, আমি তো অত ভালো পারি না। ধরো যে সবচেয়ে ভালো আঁকবে তাকে সুন্দর এই গিফটটা আমি তাকে দিব। করোনার মধ্যে তো আসতে পারছো না, ঠিক আছে? করোনা যখন শেষ হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, তোমরা কলেজে আসবা, তখন যে সবচেয়ে ভালো লাগবে সে একটা গিফট পাবে আমার কাছে। তাহলে চলো আজকে আমরা ব্যক্তিনিষ্ঠ শর্তের পয়েন্টগুলো শুরু করি। আমাদের প্রথম যে আমি এখানে 5টি পয়েন্ট প্রথমে আলোচনা করছি। ব্যক্তিনিষ্ঠ শর্ত, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে আবেগ। সবাই লিখে ফেলো আমার সাথে সাথে, আবেগ বা ইমোশন। আচ্ছা, এখানে ব্যক্তিনিষ্ঠ শর্ত বলছে। ব্যক্তিনিষ্ঠ মানে কি? যেটা ব্যক্তি রিলেটেড, তাই না? ব্যক্তিনিষ্ঠ মানে কি? যেটা ব্যক্তি রিলেটেড শর্ত, ব্যক্তির সাথে সম্পর্কিত শর্ত। প্রথমটা হচ্ছে আবেগ। আবেগ মানে কি? আবেগ রিলেটেড কোনো কিছু যখন থাকে, যে কোনো বিষয়ে যখন ইমোশন জড়িত থাকে সেটা কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? এবং আবেগীয় বিষয়গুলো কিন্তু আবার পজিটিভ নেগেটিভ থাকে। যদি ধনাত্মক আবেগ কার প্রতি কাজ করে, যাকে তুমি খুবই পছন্দ করো, তার প্রতি তোমার সবকিছুই পজিটিভ হবে, তার কিন্তু কোনো কিছু তোমার তখন নেগেটিভ মনে হবে না, তার সবকিছুই পজিটিভ। আবার যাকে তুমি পছন্দ করো না, আবেগীয়ভাবে তার প্রতি তোমার একটা নেগেটিভিটি কাজ করবে বা অপছন্দের বিষয়, সে যাই করবে তাই তোমার পছন্দ হবে না। কিন্তু যদি যাকে পছন্দ করো তার দিকে সব সময় তোমার মনোযোগ থাকবে, তাই না? তো বিষয়টা তাই যে সাপোজ ধরো তোমার 2টা কাজিন আছে, হ্যাঁ, তোমার 2জন কাজিন, কিন্তু একজন কাজিনকে তুমি অনেক বেশি পছন্দ করো, আরেকজনকে কম।
যখন এই 3জন কাজিন তোমরা একসাথে কোনো আড্ডায় বা কোনো ফ্যামিলি প্রোগ্রামে গেলা, দেখা গেল যে যাকে তুমি পছন্দ করো তার দিকেই তোমার বেশি মনোযোগ যাচ্ছে, যাকে অপছন্দ বা একটু কম পছন্দ করো তার দিকে কিন্তু মনোযোগ যাচ্ছে না, বা তার সাথে তুমি কম কথা বলছো। তো আবেগও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিনিষ্ঠ শর্ত। ঠিক আছে, এরপর আমরা চলে যাই কাছাকাছি অনেকটা আগ্রহ, ইন্টারেস্ট। ঠিক আছে, এরপরে গেলাম আমি আগ্রহ। আগ্রহ, আবেগের পরে আসে আগ্রহ। আগ্রহ মানে কি, যে যেই বিষয়ে তোমার আগ্রহ বেশি তুমি সেই দিকেই যাবা। সাপোজ ধরো যে আমার ইন্টারেস্ট কিসে বেশি, যেমন আমি খুব পড়ার লেখা মানে আমি খুব স্টাডি করতে পছন্দ করি, আমার বই পড়ার আগ্রহ বেশি। তো আমি দেখা গেলো আমার সাইকোলজির বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে আমার বই পড়ার আগ্রহ বেশি, আমি ওগুলোই বেশি পড়ি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা যে খুব পছন্দ করো যে কনসিয়াস থাকতে নিজের লুক নিয়ে, বিউটি নিয়ে, হ্যাঁ, তখন তুমি তোমার খুব রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো, এটাও এক ধরনের আগ্রহ যে আমার এইদিকে আগ্রহ বেশি। তো আমি যদি এখন রাস্তা দিয়ে যাই, আমার কিন্তু দেখা যাচ্ছে যদি আমার ইন্টারেস্ট থাকে সৌন্দর্যের প্রতি বা নিজের সচেতনতা সব কিছু বলো, রূপচর্চা করি বেশি, তাহলে কিন্তু আমি ওই যে রাস্তা দিয়ে গেলে বিউটি পার্লারের দিকে আমার চোখটা বেশি যাবে বা ওই দিকে আমার মনোযোগ বেশি থাকবে। তো আগ্রহটা তাই যে যার যে বিষয়ে আগ্রহ সে ওই জিনিসটাকে বেশি সে ওই জিনিসটা তাকে বেশি অ্যাট্রাক্ট করে বা অ্যাট্রাকশনটা ওই ক্ষেত্রেই বেশি কাজ করে। ঠিক আছে, তাহলে এটা গেল আগ্রহ। পরবর্তী যে বিষয়টা আছে সেটি হচ্ছে কামনা। কামনাটা অনেকটা কাছে, এগুলো আসলে বুঝছো সবগুলো পয়েন্টই খুব কাছাকাছি, মানে লেখার ইয়াটা একই রকম, জাস্ট হয়তো বা তোমার উদাহরণগুলো একটু অন্যরকম হবে। তো কামনা বিষয়টা তাই যে যেই বিষয়ে তোমার ইচ্ছা আগ্রহ বেশি, যে বিষয়ে তুমি অনেক বেশি ইনভলভ, সেটাই তোমাকে বেশি মনোযোগ আকর্ষণ করবে। ঠিক আছে, এখানে কামনার ক্ষেত্রে ওটাই বুঝাইছে যে যেমন ধরো তুমি নর্মালি দেখা গেছে যে বাবা বা মায়ের ক্ষেত্রে মেয়েরা সবসময় বাবার প্রতি ইন্টারেস্টেড বেশি হয় বা ভালোবাসে বেশি, আদর পায় বেশি বা আদর সোহাগটা বেশি চায়, আবার ছেলেরা চায় মায়ের ক্ষেত্রে। তো এই কামনা বাসনের ক্ষেত্রে মেয়েরা কিন্তু বেশি মনোযোগী হয় বাবার ক্ষেত্রে, আর ছেলেরা হয় মায়ের ক্ষেত্রে। তো এইরকমই শুধু যে বাবা মার ক্ষেত্রে তাই না, যেই বিষয় ওই আগ্রহ কথাটাই বাবা চলে আসে সেটাই অনেকটা কামনার মতো, সেটা অনেক বেশি ইনভলভনেস কাজ করে, ফলে সেখানে আমাদের মনোযোগটা বেশি যাবে। পরবর্তী যে পয়েন্ট আছে শিক্ষার্থী একটু লিখে নিয়ে, আর পরবর্তী পয়েন্টটা হচ্ছে অভ্যাস ও শিক্ষা। এখানে দেখো নামটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অভ্যাস ও শিক্ষা মানে কি। নামটা থেকেই কিন্তু আসে যে যেখানে যেই বিষয়টা তুমি করে অভ্যস্ত, প্রতিদিন যে বিষয়গুলো তুমি করে অভ্যস্ত সেটাই তুমি করবা। যেমন যদি তোমার বাবা সকালে ঘুম থেকে উঠে তার অভ্যাস থাকে যে আমি পেপার পড়বো, সকালে উঠে সে উঠে আগে সবার আগে খবরের কাগজটাই কিন্তু খুঁজবে ঘুম থেকে ওঠার পর। তোমার ভাইয়ের যদি এমন থাকে যে সকালে ভোরে উঠে আমাকে জগিং করতে যেতে হবে, ও ভোরে উঠে সে তার স্পোর্টস শু বা সেরকম জগিং এর ড্রেস এগুলাই খুঁজবে। তো এটা অভ্যাসের বিষয়। অভ্যাস ও শিক্ষা, যে ওখান থেকে তুমি শিখেছো এবং এইভাবেই তুমি তোমার সেটা কন্টিনিউ করছো, এবং ঘুম থেকে উঠে তুমি ওই কাজগুলোই করবা যেটা তোমার অভ্যাস, এবং ওই কাজগুলোতেই তোমার মনোযোগ বেশি যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট। এরপর আমরা 5 নাম্বার যে পয়েন্টে চলে যাব সেটি হচ্ছে 5 নাম্বার পয়েন্টে যাব, এবং সেটি হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা শিক্ষার্থী দেখো, অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানে কি? অভিজ্ঞতা মানে হচ্ছে এক্সপেরিয়েন্স, তাই না? অভিজ্ঞতা কি, যে যেই বিষয়ে আমার অভিজ্ঞতা বেশি সেই বিষয়ে আমার ইন্টারেস্ট বেশি থাকবে, সেই বিষয়ে আমার মনোযোগ বেশি থাকবে। আমি এই প্রতিষ্ঠানে জব করছি, অনেক বছর ধরে আছি। তো এই যে আমার বছরের পর বছর পড়ানোর একটা অভিজ্ঞতা রয়েছে, তাই না? আমার কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ আমার অভিজ্ঞতার দিকে, যে আমি এত বছর চান করেছি এবং ওইভাবে সামনের দিকে এগিয়ে যাব, সেভাবে মনোযোগী হব আরও বেশি। আমার পরে ধরো রিসেন্টলি ধরো কোনো ম্যাডাম বা স্যার যদি জয়েন করে আমার ডিপার্টমেন্টে, এর অভিজ্ঞতা কম থাকবে, তাই না? সেহেতু আস্তে আস্তে অভিজ্ঞতা যত বাড়বে ততই সে মনোযোগী হবে, যত বেশি চর্চা করবে ততই সে মনোযোগী হবে। তো বিষয়টা এরকম, অভিজ্ঞতা অনেক বড় বিষয়। যে কোনো বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে মনোযোগটা আরো বেশি পরিমাণ তৎপরতা মানে আর্ন করে, তত বেশি মানুষ তৎপর হয় ব্যক্তি বিশেষে। তো যে কোনো বিষয়ে আসলে অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি, অভিজ্ঞতা থাকলেই মনোযোগটা বাড়বে। তো এই ছিল টোটাল 5টা পয়েন্ট। তাহলে শিক্ষার্থী এরপরে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা এবার আমরা মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তের পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে আসো আমার সাথে আবার আঁকবা তোমরা। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই আশা করি কলম পেন্সিল নিয়েছো। এবার আমরা আঁকবো। একটু আগে আমরা এঁকেছিলাম
তোমাদের মতো আমার প্রিয় যে সুন্দর মেয়ে শিক্ষার্থীরা আছে তাদের ছবি। এবার আমরা আঁকবো ছেলে শিক্ষার্থীর ছবি, ঠিক আছে? তো তোমরা সবাই আঁকো আমার সাথে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। পরবর্তী পয়েন্ট মনোযোগের ব্যক্তিনিষ্ঠ বা বাহ্যিক যে অভ্যন্তরীণ যে শর্তগুলো আছে। পরবর্তী পয়েন্ট আমি তো বলেছি আমি এখানেও গিফট দিব, ঠিক আছে? যে পারবে তাকে এখানেও গিফট দেওয়া হবে। সো এখানে আমি গিফট আঁকছি, ঠিক আছে? যারা 11টা পয়েন্ট সুন্দর করে লিখতে পারবে এবং সুন্দর করে ছবি আঁকতে পারবে তাদের জন্য উপহার রয়েছে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত ছেলেদের পরবর্তী পয়েন্টগুলোতে যাচ্ছি। এবার আমরা পড়বো 4টা পয়েন্ট। আচ্ছা, পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে, আমরা এখানে লিখি মেজাজ ও মনোভাব। পরবর্তী পয়েন্টটা কি? মেজাজ ও মনোভাব। আচ্ছা, মেজাজ ও মনোভাব। মেজাজ যখন খুব বেশি বিগড়ে যায়, বুঝছো, তখন দেখা যায় যে ছোট খাটো বিষয়ের প্রতিও মনোযোগ আকর্ষিত হয় এবং মেজাজ খারাপ হয়ে যায়। তখন কিন্তু ধরো কোনো কারণে তোমাদের সাথে আমার কোনো কারণে রাগ হয়েছে, তোমরা আমার পড়া বলতে কেউ পারো নি 2-1 জন, এই সময় আমি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, এই সময় যদি আমার বাচ্চাটা এসে আমার পাশে এসে বিরক্ত করে যে ও হয়তো নর্মাল আসছে, মা তুমি হয়তো আমার কাছ থেকে চাচ্ছে অ্যাটেনশন, তখন কিন্তু আমি অ্যাটেনশন দিব, সাথে সাথে ওর উপর রাগও করবো, তাই না? মনোযোগ ঠিকই তখন আসবে যে সে বিরক্ত হচ্ছে, নর্মাল সময় কিন্তু আসতো না। কিন্তু যখন আমার মেজাজটা বিগড়ে যাবে তখন কিন্তু বিরক্ত হবে এবং ওর প্রতি একটা নেতিবাচক মনোযোগ আমার কাজ করবে, ঠিক আছে? এই হচ্ছে মেজাজ। মনোভাব ওই একই জিনিস, ফিলিংসটা আমার বাচ্চার প্রতি তখন ফিলিংসটা কি হবে? নেতিবাচক, তাই তো? এটা হচ্ছে মেজাজ মনোভাব। আরো এরকম অনেক উদাহরণ হতে পারে। কোনো একটা ফ্যামিলি প্রোগ্রামে গিয়েছো, সেখানে এরকম মেজাজ ভালো থাকলে খুবই ভালো, সবাই তোমার মনোযোগ আসবে, সবাইকেই তোমার ভালো লাগবে। যেই মেজাজ বিগড়ে যাবে তখন কোনো একটা প্রোগ্রামে একটা ছোটখাটো বিষয় নিয়েও সেখানে আলোচনা শুরু হবে, সেখানেই সবার মনোযোগটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এই গেল মেজাজ ও মনোভাব। এরপরে যে পয়েন্টটা সেটি হচ্ছে প্রেরণা। প্রেরণা মানে কি শিক্ষার্থী? তোমরা জানো প্রেরণা মানে কি? কোনো কিছু করার ইচ্ছা বা তাগিদ। প্রেরণা মানে কোনো কিছু করার ইচ্ছা বা তাগিদ বা আগ্রহ, ওই একই কথা, অনেকটা আগ্রহ পয়েন্টের মধ্যে। তোমার যখন কোনো কিছু করার আগ্রহ থাকবে তখনই সেটাতে মনোযোগী বেশি হবা। ধরো শপিং এ গিয়েছো, আমি যে কোনো জায়গায় শপিং এ গেলে দেখা যায় যে আমি শাড়ি পছন্দ করি, অ্যাজ এ পোশাক আমি শাড়ি খুব পছন্দ করি, তা আমি কিন্তু যে কোনো শপিং মলে শাড়ি দেখবো। তোমরা হয়তো যখন শপিং এ যাবা, কেউ সালোয়ার কামিজ পছন্দ করো, কেউ ধরো একটু মডার্ন ড্রেস পছন্দ করো, তারা যে সেটিই দেখবে। তো এইটাই প্রেরণা হচ্ছে যেই বিষয়ে যেই ইচ্ছাটা রয়েছে সেই ক্ষেত্রে অনেক বেশি ইন্টারেস্টিং করে এবং মনোযোগটা ওই দিকে যায়, ঠিক আছে? যেমন একজন প্লেয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্লেয়ারের কাজ কি? প্লেয়ারের কাজ কিন্তু ওই স্পোর্টস রিলেটেড জিনিসগুলো খোঁজা। ফুটবল প্লেয়ার হলে সে শপিং এ গেলে ফুটবলই খুঁজবে বা জার্সি খুঁজবে, তাই না? এগুলোই হচ্ছে প্রেরণা। ইচ্ছা যেখানে, মনোযোগ সেখানে। ওকে, এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে স্বাস্থ্য। এটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, স্বাস্থ্য। কেননা মন বলে না, শরীর ও মন একে অপরের সাথে জড়িত, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি তোমার স্বাস্থ্য খারাপ থাকে তোমার কোনো কিছুতেই মন আসবে না, সত্যি কথা। যত বেশি তুমি ইফেক্টেড হবা, যত তুমি খুব অসুস্থ আছো, তোমার খুব জ্বর আসছে, তোমার কিন্তু তখন কোনো কিছু, আম্মু কি বললো, আব্বু সে কি বলছে, বা তুমি অনলাইনে ক্লাস করছো বা কোনো পড়াশোনা করতে গেছো, কোনো কিছুতেই তোমার মনোযোগ আসবে না। তো স্বাস্থ্যটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, এর জন্য আমরা আসলে বলি যে তোমরা তোমাদের বয়স অনুযায়ী ঠিক মতো খাওয়া দাওয়া করবে, নিয়ম মতো খাবে, নিয়ম মতো চলবে, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য বা মন সবই ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে প্রস্তুতি ও প্রত্যাশা। এটা অনেকটা মানে তোমার কাছাকাছি আগ্রহ, প্রেরণা বা ধরো মনোভাবের উপর। যে কোনো কাজের প্রস্তুতি ও প্রত্যাশা। প্রস্তুতি মানে কি? আমি যেই কাজ করে অভ্যস্ত, হ্যাঁ, আমার একটা প্রিপারেশন থাকে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো, দেন আমি প্রিপেয়ার হয়ে কলেজে আসবো, এটা আমি অভ্যস্ত। প্রস্তুতি প্রত্যাশা। সাপোজ ধরো একজন ডাক্তার, তার যদি রাত 2টার সময় একটা ফোন আসে, ঠিক আছে, সাথে সাথে সেই ফোনের আওয়াজে তার ঘুমটা ভেঙে যাবে। কেন যাবে? কারণ তার সেই প্রত্যাশাটা যে জানে যে কোনো সময় যে কোনো রোগী আমাকে ফোন করে আমাকে জাগাতে পারে, বা যে কোনো একটা ইমার্জেন্সি
বিষয় আসতে পারে, হাসপাতালের বিষয়ে, সে দৌড় দেবে। কিন্তু যখন ফোনটা বাজবে তখন কি তার সহধর্মিণী যে পাশে থাকবে সে কি আসলে ওভাবে খুব গুরুত্ব সহকারে আওয়াজ যাবে বা শুনবে বা জেগে উঠবে? এরকম খুবই কম। বরঞ্চ যার প্রত্যাশা আছে যে হ্যাঁ ফোন মানে আমাকে কোনো রোগী দেখতে যেতে হবে, এমার্জেন্সি কল, তখন কিন্তু সে সাথে সাথে ঘুম থেকে উঠে যাবে এবং ফোনটা রিসিভ করবে। পাশে শুয়ে থাকা তার সহধর্মিণী কিন্তু সেই কাজটা করবে না, ঠিক আছে, বা সহজেই তাকে ঘুমটা ভাঙাবে না। তো এইরকমই যে প্রত্যাশা থাকতে হয়, তাহলে মনোযোগটা থাকে। প্রস্তুতি আর প্রত্যাশাটা একই কথা, একই মিনিংয়ে ব্যবহৃত হয়েছে। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের টোটাল 9টা পয়েন্ট। পরবর্তী পয়েন্টে তাহলে আমরা এবার চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু 9টি পয়েন্ট পড়ে ফেলেছি, তাই না? আমি পড়ে ফেলেছি, লিখে ফেলেছি, বুঝিয়ে ফেলেছি। আশা করি তোমরাও অবশ্যই সেটা আত্মস্থ করার চেষ্টা করছো। তো আপাতত আর 2টি পয়েন্ট আছে, আমরা তাড়াতাড়ি সেই 2টিও শিখে ফেলি, ঠিক আছে? পরবর্তী যে পয়েন্টটি, আমরা যেহেতু এতক্ষণ ব্যক্তিনিষ্ঠ লিখছি, এখন আমরা একটা বই আঁকি সবাই মিলে। সবাই আঁকো সুন্দর করে। আমার তো ভালো হয় না, আমার চেয়েও সুন্দর হতে হবে। সবাই আমরা এখন, আর পরবর্তী মাত্র 2টা পয়েন্ট আছে, আমরা এই 2টা পয়েন্ট এখন শিখে ফেলবো। পরবর্তী যে পয়েন্টটি লিখে ফেলি। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্লান্তি ও অবসাদ। ক্লান্তি ও অবসাদ। আচ্ছা, এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে আসলে কি বোঝাচ্ছে? অবশ্যই ক্লান্তি ও অবসাদ একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিনিষ্ঠ শর্ত। কারণ তুমি যদি কোনো কাজে টায়ার্ড ফিল করো, যেমন ধরো যদি আমরা কন্টিনিউয়াসলি, যেদিন ধরো তোমাদের জুম ক্লাস 3 দিন থাকে কন্টিনিউয়াসলি, সেখানে 3 নাম্বার যে ক্লাসটি 1 ঘন্টার সময় হয়, ওই সময় কিন্তু তোমাদের সমস্যা বা একটু টায়ার্ডনেস আছে, এটাই স্বাভাবিক। শরীর তখন তোমাদেরকে অনেক বেশি টায়ার্ড করে ফেলে। তো ক্লান্তি থাকলে দেখা যায় যে প্রথম ক্লাসে যতটুকু মনোযোগ আসে, 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে যেয়ে কিন্তু মনোযোগটা কমে যায়, তাই তো? আর বেসিক্যালি দেখা যায় যে কলেজেও যখন আমরা অফলাইনে বা কলেজে সরাসরি ছিলাম, আমরা 8টা থেকে 1:30 পর্যন্ত ক্লাস করেছি, সেখানেও দেখা গিয়েছে সবচেয়ে লাস্ট যে পিরিয়ডের ক্লাসটা, সেখানে কিন্তু আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি এবং আমাদের মনোযোগ কমে যায়, তখন আমাদের শরীরটা ছেড়ে দেয়। এটাই স্বাভাবিক। তো এটাই যে ক্লান্তি অবসাদ ইম্পর্টেন্ট। ক্লান্ত যদি থাকো তখন কিন্তু মনোযোগ আকর্ষণ বা মনোযোগ দিতে পারবে। হ্যাঁ, খুব ফ্রেশ থাকতে হবে, তাহলে কিন্তু মনোযোগ দেওয়া সম্ভব। তো এটা একটি পয়েন্ট। এবং সবচেয়ে লাস্টে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধ। তোমরা মূল্যবোধ অধ্যায় আছে কি, এটা তোমাদের সেকেন্ড ইয়াতে পাবা। মূল্যবোধ অধ্যায়টি সেকেন্ড পেপারে, খুব ইজি একটা অধ্যায়। তো মূল্যবোধ অনেক রকমের হয়, বুঝতে পারছো? এই মূল্যবোধ ধর্মীয়, সামাজিক, তাত্ত্বিক, অর্থনৈতিক, সৌন্দর্যবোধ, এরকম বহু রকমের মূল্যবোধ রয়েছে। হ্যাঁ, কেউ খুব ধর্মীয় মাইন্ডের হয়, কেউ অনেক বেশি মিশুক হয়, সামাজিকতা রক্ষা করে চলতে পারে, কেউ অর্থের দিকে বেশি তার আসক্ত কাজ করে, এরকম অনেক কিছু রয়েছে। তো মূল্যবোধের ক্ষেত্রেও তাই, যে মনোযোগটা আসলে বেশিরভাগই মূল্যবোধটা তৈরি হয় ফ্যামিলিগত দিক দিয়ে। হ্যাঁ, যে মনোভাব, মূল্যবোধ, এই জিনিসগুলো, তোমার চিন্তা চেতনা, তোমার নীতিবোধ, সবকিছু কিন্তু ফ্যামিলি থেকে আসে, পরিবার থেকে আসে। তো মূল্যবোধটা তাই, বুঝছো, যে যেই মূল্যবোধ সম্পূর্ণ ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ পরিবার, তাদের কিন্তু পোশাক আশাক বলো, তাদের লাইফ স্টাইলটা বলো ওই ধরনের, এবং তারা ওইভাবেই তাদের মূল্যবোধটা তৈরি করে এবং ওই দিকেই বেশি মনোযোগ দেয়। আবার যারা ধরো একটু মডার্ন, তারা কিন্তু আবার অন্যরকম পরিস্থিতিতে, ঠিক আছে? যারা জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের একরকম মানসিকতা হয়, যারা একা বসবাস করতে পছন্দ করে, একা একা থাকতে পছন্দ করে, তাদের একরকম মানসিকতা হয়। এই টাইপের। কেউ যদি সৌন্দর্য দিকে বেশি পছন্দ করে, মানে সৌন্দর্য বলতে, তাহলে দেখা গেল ওই দিকে তার মূল্যবোধটা বেশি কাজ করে। এরকম যার যেই ধরনের মূল্যবোধ সম্পন্ন, মনোযোগটা সেই জায়গায় তাকে বেশি আকর্ষণ করে। তো শিক্ষার্থী, ঠিক আছে, আশা করি তোমরা 11টি টোটাল পয়েন্ট আমি পড়ালাম, ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সম্পূর্ণ পয়েন্টগুলো আমরা পড়ে ফেলেছি। আজকে শিক্ষণ ফলে যা যা ছিল, ব্যক্তিনিষ্ঠ শর্তগুলো আমাদের পড়া শেষ। তাহলে এখন আমরা একটু যাচাই করি তোমরা আসলে কতটুকু শুনেছো। এটা ঠিক যে সামনে তোমরা যদি থাকতা, অবশ্যই আমি বলার সাথে সাথে তোমরা হাত তুলে মিস আমি পারবো এইভাবে বলে দিতে পারতা, কিন্তু এখানে তো সেটা সম্ভব না। তারপরও আমি জানি তোমরা যেহেতু আমার সাথে ক্লাস খাতায় লিখছো, তাহলে আমি সাথে সাথে প্রশ্ন লিখবো, তোমরা উত্তর লিখবে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা একটু দেখি তোমরা কতটুকু মনে রেখেছো। তোমরা আমার সাথে বলো তো যে মনোযোগে ব্যক্তিনিষ্ঠ কয়টি শর্ত পড়েছো? তাড়াতাড়ি সবাই খাতায় লিখে ফেলো। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত বা অভ্যন্তরীণ শর্ত কয়টি? শিক্ষার্থীরা লিখে ফেলছো নিশ্চয়ই, খুবই ইজি এবং
মানে আমি জানি যে তোমরা অনেকে বলতে পেরেছো যে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত হচ্ছে কয়টি? 11টি। ভেরি গুড, অনেক ভালো, সবাই পারছো, কারণ এটা এখনই আমি পড়িয়েছি। সেকেন্ড যে প্রশ্নটা আমি করব যে যে কোনো দুইটি ব্যক্তিনিষ্ঠ শর্ত বা অভ্যন্তরীণ শর্তের নাম তোমরা খাতায় লিখো। খুব ফাস্ট লিখবে, ঠিক আছে? 1 মিনিটে শেষ করবে। যে কোনো ব্যক্তিনিষ্ঠ দুইটি শর্তের নাম লিখো। এটা হচ্ছে আজকের তোমরা যে ক্লাসটি শুনেছো কিনা তার একটি তোমাদের কি বলবো, মানে আমি সত্যতা যাচাই করব আসলে কি শুনেছো কিনা। এবং তোমরা যা লিখেছো এখন খাতায় সেটি অবশ্যই ক্লাস ওয়ার্ক খাতায় লিখেছো, সেটি হোমওয়ার্কের সাথে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দুটি ব্যক্তিনিষ্ঠ শব্দের নাম কি, যে কোনোটা লিখতে পারো। যেমন আমারই এই মুহূর্তে আমি যদি বলি প্রেষণা, কামনা, আবেগ, আগ্রহ, এতক্ষণ যা যা পড়ালাম যে কোনো দুইটা শর্তের নাম তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আমরা এই পর্যন্ত। এখন আমরা সরাসরি বাড়ির কাজে চলে যাচ্ছি। ছোট্ট হোমওয়ার্ক, গতবারের মতো এবারও আমরা হোমওয়ার্কটা দিব। সেটি হচ্ছে যে এই যে মনোযোগের যে ব্যক্তিনিষ্ঠ শর্তগুলো লিখলা, এখানে টোটাল কয়টি পয়েন্ট ছিল? 11টি। সেই 11টি পয়েন্টের নাম লিখে ফেলবা মুখস্থ করে, না দেখে, ঠিক আছে? মুখস্থ করে না দেখে 11টি পয়েন্টের নাম তোমরা লিখে ফেলবা খাতায়, এবং সেটা ছবি তুলে নিজ নিজ সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। তাহলে অনেক, শুধুমাত্র পয়েন্টের নামগুলো দিলাম, ভিতরে তো তোমরা পারবাই, কারণ অনেক ইজি। আমি যেভাবে উদাহরণ দিয়ে আজকে তোমাদের বোঝালাম, তোমরা সেভাবেই মানে বোঝার এবং সেভাবে নিজের মতো করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। বইও তোমাদের অনেক উদাহরণ আছে, আমি কিছু দিয়েছি, তোমরা কিছু রেজাল্ট দিয়ে বোঝার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বাড়ির কাজটি বুঝতে পেরেছো। সময় মতো একদম যেভাবে যেই সপ্তাহে বাড়ির কাজ দেওয়ার কথা সেভাবে তোমরা বাড়ির কাজটি সাবমিট করে দেবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিবা এবং হাসি খুশি থাকবে। আল্লাহ হাফেজ।